এমপি সাদা পতাকা নিয়ে যাচ্ছে আর তার পিছনে দুজন লেফটেন্যান্ট কর্নেল, তারা সবাই কিন্তু সেনাপ্রধান একজন হয়েছে, একজন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে পরে। এই জেনারেল আজিজ এবং জেনারেল সরওয়ার্দী, এরা দুইজন কিন্তু ওই মহিলার পিছে পিছে সাদা পতাকা নিয়ে এই 12টার দিকে ঢুকছে, 25 তারিখে 12টায় ঢুকছে। হত্যাকাণ্ড, এবং এর জন্য সমস্যাটা অন্য জায়গায়, পরিকল্পনা অন্য জায়গায় হয়েছে। এখন কিভাবে এটা হিন্দি কথা বলে, এই কথাটা বলে ভাবে একদম উনার সব রকম সুযোগ সুবিধা বঞ্চিত এবং সামাজিকভাবে বা সবসময় হয়তো মেরেই ফেলবে এরকমটা অবস্থা। ওনার ছেলে আইএসএসবিতে সিলেকশন পাইছে, তারা আর্মি অফিসার হতে দেয় নাই। ইন্ডিয়ান হিন্দু যারা আছে কলকাতার, তারাই আমাদের সাথে থাকতে চায় নাই। এবং তারা যখন ভাগ হবেই, যখন ওরা কিন্তু প্রথম দিনেই 47 সালে প্রথম দিনেই বলছে যে ভাগ হয়েছে টেম্পোরারিলি বা ফর দি টাইমিং আমরা মেনে নিলাম, কিন্তু এটাকে আমরা ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াভুক্ত করব। এবং তারপর থেকেই শুরু হয়েছে কাজ। তদন্ত কমিটির সামনে মতবিনিময় সভা হয়েছিল, আমি কিন্তু বলছিলাম যে আপনারা কিছুই করতে পারবেন না। আসলে তদন্তের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাক্ষ্য। তো সাক্ষ্য দেওয়ার জন্য যে সাক্ষ্য প্রমাণের ব্যাপার আছে, ওই দিনও ওই কমিটির মধ্যে 2-1 জন লোক ছিল যারা কিন্তু তদন্ত কমিটিতে আছে, আবার ওনার বিরুদ্ধে অভিযোগ ভেরি ভেরি স্ট্রং যে সে সাক্ষ্য প্রমাণ ধ্বংস করছে, এমন লোকও ছিল কমিটিতে। আমি এখন দেখছি না, কিন্তু আমি তখন দেখেছিলাম, এবং আমি এগুলো দেখেই বলছিলাম যে আপনারা কিছুই করতে পারবেন না। কারণ যে কোনো একটা জিনিস প্রমাণ করতে হলে 15 বছর পরে আপনি তো আর ওই রকম একদম জেনুইন সাক্ষ্য পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। বাট বিষয়টা কিন্তু স্পষ্ট এখন, কারণ এখন অনেকেই অনেকের পয়েন্ট অফ ভিউ থেকে বা তার অভিজ্ঞতা থেকে অনেক কথাই আসতেছে। অনেক অফিসার দেশ ছেড়ে পালায় চলে গেছিল, তারাও ফেরত এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করতেছে। তো এরকম দেখে তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, এখন প্রমাণিত, যে এই ঘটনাটা দীর্ঘ মেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে ভারত করেছে। এবং ভারত এটা আওয়ামী লীগের কিছু লোককে সরাসরি ব্যবহার করে, এবং আওয়ামী লীগের যে শর্ত ছিল তারা ক্ষমতায় থাকতে চায়, তো ক্ষমতায় থাকতে চাওয়ার জন্য 41 সাল পর্যন্ত তারা গ্যারান্টি চায়। তো এই গ্যারান্টির জন্য বিএনপি, জামাত, শিবির, যত বিরোধী রাজনৈতিক দলের লোক আছে তাদেরকে শেষ করো। সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত অফিসারের মধ্যে একটু ন্যাশনালিস্টিক ফিলিং আছে তাদেরকে বিভিন্নভাবে মানে জঙ্গি ট্যাগ দিয়ে মেরে ফেলো প্রয়োজন হলে। তো এখন এবার কি হলো, এবার দেখেন মেজর, মোটামুটি মেজর অ্যান্ড বিলো অফিসারের মধ্যে মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট যারা তারা এবং সৈনিক, তারাই কিন্তু বলে বসলো যে আমরা গুলি করতে পারবো না। এবং এই যে একটা লেভেল আপনি দেখেন 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধে কিন্তু মেজরের উপরে কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর বা পাকিস্তান আর্মির বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ছিল, আর ব্রিগেডিয়ার টিডিআর এগুলো তো অনেক ছিল। অনেক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ছিল বাঙালি, কিন্তু সে বিদ্রোহ করে নাই। এই ফার্স্ট বেঙ্গলের ছিল রেজাউল জলিল, তারপরে সেকেন্ড বেঙ্গলে ছিলেন উনিও যুদ্ধ করেন নাই, উনি পালায় চলে গেছেন, এবং শফিউল্লাহ তখন টেক ওভার করছে। তো এরকম অনেক প্রমাণ আছে যে মেজরের উপরের লোকজনের মধ্যে এই রিস্ক নেওয়া বা দেশপ্রেম দেখানো এই টেন্ডেন্সিটা ভেরি ভেরি লেস। এবং এটা বলাই যায়, বলেও কথিতও আছে বিভিন্ন আর্মিতে, যে একজন সেনা অফিসার বা একজন সশস্ত্র বাহিনী অফিসার সে যদি সাহসী হয় তাহলে সে ব্রিগেডিয়ারে বেশি হতে পারবে না ম্যাক্সিমাম। আর সাধারণত বলা হয় যে অফিসাররা সাধারণত দেশপ্রেম এবং অন্যান্য ব্যাপারে যা জীবনের ঝুঁকি যারা নেয় তারা সবসময় মেজর অ্যান্ড বিলো। তো এইটা কিন্তু এবার ঘটলো। তো এই যে অফিসারদেরকে যেভাবে দেখেন, ঘটনা যখন ঘটে তখন দিনের বেলায় একজন এমপি সাদা পতাকা নিয়ে যাচ্ছে আর তার পিছনে 2জন লেফটেন্যান্ট কর্নেল, তারা সবাই কিন্তু সেনাপ্রধান একজন হয়েছে, একজন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে পরে। এই জেনারেল আজিজ এবং জেনারেল সরওয়ার্দী, এরা দুইজন কিন্তু ওই মহিলার পিছে পিছে সাদা পতাকা নিয়ে এই 12টার দিকে ঢুকছে, 25 তারিখে 12টায় ঢুকছে। তাদের জানের ভয় নাই, তাদের এমন ভাবে তারা শিওর যে তাদের কিছু হবে না। তারা সাদা পতাকা নিয়ে গেছে যে শান্তি আর শান্তি। তা ভিতরে কি আর শান্তি আছে? ভাবি যেটা বলতেছে 25 তারিখ 12টার কথা বলতেছেন নাকি? 25 তারিখের ঘটনা এটা। হ্যাঁ, তো 25 তারিখ তো সৈনিকদেরকে ঢুকতে দেওয়া হলো না, ওনারা কিসের জন্য ঢুকলেন? কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু একজন আওয়ামী লীগের এমপি, এক মহিলা সাদা পতাকার মানে একটা রুমাল, এইটা সাদা রুমাল নিয়ে তার পিছে পিছে এই 2 আর্মি অফিসার। জেনারেল আজিজ তো সুপার সিটের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে যে সার্ভিসটা দিছে হাসিনাকে, সেই সার্ভিসের কারণে তাকে সেনাপ্রধান পর্যন্ত বানাইছে। সরওয়ার্দী কি করছে জানি না, সে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল, সাভারের মতো ডিভিশনের ডিভিশন কমান্ডার ছিল, তো অনেক রকমের সে এসএসএফ এর ডিজি ছিল। এই যে একটা লাইমলাইটে ছিল সে এই গভর্নমেন্টের সময়, পরে যা হোক কি হয়েছে, কোথায় যে হিসাবে মেনে নেয় জানি না, কিন্তু এই 25 তারিখে কিন্তু এরা 2জন ঢুকছে, এইসব ওই অন্য অন্য রাজনীতিবিদের আগেই।
নানকরা যখন ঢুকছে তারও আগে এরা ঢুকছে। তো এই যে ভাবিজিরা বলছেন যে হিন্দি কথা, শোনেন, এখানে যে ভারতীয় কিলাররা আসছিল তাদেরকে বিভিন্ন গ্রুপে আনা হয়েছিল এবং তারা এসে ভিতরে অনেক ঘোরাঘুরি করছে, রেকি করছে, চিনছে, পার্সোনালিটির সাথে পরিচয় হয়েছে এবং এই সমস্ত লোক ভিতরে যে কি কি করবে তারা একদম ওয়েল প্ল্যান। তো সেই লোকগুলো তো ভিতরে ছিল, আমরা প্রমাণ পাচ্ছি, তখনও পেয়েছিলাম, এখন তো বলতে পারতেছি। তো এটা তো ভুতুরে কোনো কথা না যেভাবে হিন্দি কথা শুনছে, আরে হিন্দি লোক তো ছিল ভিতরে, তারাই তো অফিসারদের ঠাট্টা করলো প্রথমে। অনেকের কথাই উঠে এসেছে, তাহলে কি সবাই পাগল কিনা? না এই কথা এখন ভাবির কি দোষ হলো যে উনি হিন্দি কথা বলছে, কেন হিন্দি বললে যে ওই যে ভাসুরের নাম চলে আসে? হাসিনা এবং তার যারা এলাইস তারা তো জানে যে ভাসুরের নাম তো চলে আসবে এখন, যে ভারত জড়িত। ভারত জড়িত এটার মধ্যে তো সামান্যতম সন্দেহ নাই। এই আওয়ামী লীগের মতন একটা লোক কেবল ক্ষমতায় আসে, তাদের পক্ষে এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব? শোনেন, এগুলো ঘটানোর জন্য দেখেন যখন ঘটনা ঘটে তখন ওই যে মতন সাংবাদিকরা যে বলতেছিল তাদেরকে বলেই দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের কাজই একটা, সেটা হলো আর্মি অফিসারটা খুবই জঘন্য, বিডিআর সৈনিকদের সাথে সে সবসময় অত্যাচার নিগৃহীত করে এবং এই ক্ষোভের কারণে এই ঘটনাটা ঘটছে। তার মধ্যে এই মনে করেন যে ওই ডাল ভাত এইটা ওটা নিয়ে আসছে, এগুলো এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যায় না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর জন্য সমস্যাটা অন্য জায়গায়, পরিকল্পনা অন্য জায়গায় হয়েছে। এখন কিভাবে এটা হিন্দি কথা বলে এই কথাটা বলে ভাবি একদম উনার সব রকম সুযোগ সুবিধা বঞ্চিত এবং সামাজিক ভাবে বা সবসময় হয়তো মেরেই ফেলবে এরকমটা অবস্থা। ওনার ছেলে আইএসএসবি তে সিলেকশন পাইছে, তারা আর্মি অফিসার হতে দেয় নাই, এই উনার ছেলের। না মানে যারা সত্য কথা, হ্যাঁ যারা সত্য কথা বলছে তারাই মানে একমাত্র ভাবির মতো তারাই অবহেলা। আজকে না যখন শাপলা চত্বরের ঘটনা ঘটে তখন পল্টন পর্যন্ত যত কোরআন শরীফ পড়ানো হয়েছে, বই পুরানো হয়েছে, তাদের এই ভিডিও পর্যন্ত আছে, তারা বলতেছে আগ লাগা দো, আগ লাগা দো। বুঝতে পারছেন? এই শাপলা চত্বরের ঘটনাও কিন্তু ঘটাইছে ইন্ডিয়ানরা ওখানে ছিল। এটাও আমি প্রমাণ করতে পারবো। জীবনের ঝুঁকি তো বহুতবার নিতে হয়েছে, নিছি, আমার তো ওইগুলো নিয়ে চিন্তা নেই, আমি প্রমাণ করতে পারবো এখনো যে শাপলা চত্বরেও যেরকম ওরা ছিল একইভাবে তারা বিডিআর হত্যাকাণ্ডের একদম মূল, এই ধরেন যে দরবার হলে যে ঘটনাটা ঘটছে পুরোটাই তারা করছে এবং তাদেরকে ঝড়ের বেগে কয়েকটা অ্যাম্বুলেন্স আসলো, আরো ঝড়ের মানে সাইক্লোনের বেগে তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো এবং ওইখানে দুবাই বসে থেকে জয় এই কি বলে ফ্লাইট মুভমেন্ট কন্ট্রোল করলো এবং 2 ঘন্টা বসে থেকে তাদেরকে নিয়ে গেছে এবং তাদের পেমেন্ট যত কিছু গভর্নমেন্টকে গ্যারান্টি দিতে হয়েছে যে এই সমস্ত কিলারের জন্য সামান্য ক্ষতি না হয় এবং এই ক্ষতি না হওয়াটা গ্যারান্টি দেওয়ার জন্যই ঘটনা ঘটার সাথে সাথে বলা হলো সেনাবাহিনী ভিতরে যেতে পারবে না। সেনাবাহিনীকে ভিতরে যেতে বাধা দিল, র্যাবকে বাধা দেওয়া হলো এবং যাতে কারা নির্বিঘ্নে এই কাজটা করে চলে যেতে পারে এবং তাই হলো। পরবর্তীতে যাওয়ার পরে তারপরে ঢুকতে দেওয়া হয়েছে সেনাবাহিনী। হ্যাঁ, তারপরে তাও তো ওই দিন না, আপনি ঢুকতে পারা কি আপনার যে ঘরে বসবাস করেন সেই ছাদটা কি আপনার হাইটের সমান? আপনার হাইটের ডবল, যাতে আপনি লাভ দিয়েও আপনার মাথা না লাগে। এই যে অ্যালাউন্সটা রাখার জন্য দেখেন ওই লোকরা কখন ঢুকছে কখন বাইরে হচ্ছে, তারপরেও কিন্তু একদিন কাউকে ঢুকতে দেওয়া নেই যদি ভুল করে কেউ থেকে যায়। আর তারপরে তো যা হত্যাকাণ্ড সে তো নানক আজম এরা ছাত্রলীগ ছাত্র যুবলীগ এদেরকে নিয়ে করছে, তারা তো ভিতরে ঢুকছে, আর্মি অফিসাররা নিজেদের চোখের সামনে দেখতেছে যে নানক ভিতরে, র্যাবের অফিসাররা সামনাসামনি দেখা হয়েছে যে তারা ভিতরে। তো এই যে এই লোকগুলো ভিতরে থেকে কি করলো, যাওয়া আসা করেছে। আমি যখন আমার বিডিআর পোস্টিং হয় তখন মাস তিনেক আমি তো বিডিআর হেডকোয়ার্টারে ছিলাম, তখন অনেক অফিসারের সাথে পরিচয় হয়েছে যারা বেঁচে গেছে, কেমনে বাঁচছে, তাদের তো মেরে ফেলার কথা। কারণটা হলো যখন নির্বিচারে মারামারি চলতেছিল এগুলো বেশিরভাগই করছে হচ্ছে এই আওয়ামী লীগের লোক, যারা বিডিআরের সৈনিক যারা করছে সেগুলো কিন্তু প্রমাণ করা যাবে এখন, কারণ বিডিআর সৈনিকরা ওদের পরিচিত লোকজনের সামনেই করছে। এখনই যদি বলা হয় যে ঠিক আছে সাক্ষী দাও তোমরা, যে এখনই যে নাম নাই, তারা কোনো অপরাধের সাথে জড়িত না, তাদেরকে নামেও আনা হয় না, এরকম সৈনিকও আছে যারা ভাইটাল সাক্ষী হিসাবে বলতে পারবে যে হ্যাঁ আমার সামনে এই সৈনিক এই কাজ করছে। সবচেয়ে বড় কথা হলো যে যখন ঘটনা ঘটা শুরু হলো তখন কিন্তু সবার হাতেই অলমোস্ট অস্ত্র ছিল, যারা এগুলোর মধ্যে ঝামেলার মধ্যে নেই তারা কিন্তু পালাই গেছে, বহুত বিডিআর সৈনিক পালাই গেছে, যাদেরকে আবার পরে ফাঁসি পর্যন্ত হয়েছে, সে কিন্তু কিছুই জানে না, যেহেতু সে সাক্ষী দিবে না সেজন্য তারা ফাঁসাই দিয়ে। এই যে ঘটনাগুলো ঘটলো
এই ঘটনা ঘটলো কেন? আপনাকে আমি যে প্রথমেই বলতেছিলাম যে আসলে একটা ট্রেন যাবে হচ্ছে চিটাগং, তাকে মুভ করে দেওয়া হলো খুলনা। তো তদন্ত তো ওরকম হয়েছে, তদন্ত প্রথমেই চলছে উল্টা দিকে। সেই উল্টা দিকের তদন্তের ফলে যে বিচার হয়েছে এটা তো সঠিক হয় নাই। যদিও একটা প্রোডাক্ট তারা কিন্তু রিসার্চ করে বের করছে কি কি করতে হবে। এইটা করার জন্য সেনাবাহিনীকে প্রথমে তাদের লোভ লালসা প্রমোশন এগুলো দিয়ে দেয়, প্রমোশন ক্রাইটেরিয়া চেঞ্জ করা হচ্ছে সেনাবাহিনীতে। আগে কিন্তু এরকম ছিল না। আগে কমান্ডিং অফিসাররা যে অফিসারকে যোগ্য মনে করতো এসিআর লিখতো, প্রমোশন হয়ে যেত। এখন প্রমোশন নিতে হলে যে সমস্ত ক্রাইটেরিয়া এবং যেভাবে সেট করা হয়েছে, অফিসাররা এখন তো আর অন গ্রাউন্ডে কাজ করা দরকার নাই, সৈনিকের সাথে কোনো সম্পর্ক রাখা দরকার নাই। আমি আমার এই জায়গায় যদি আমি পয়েন্ট ভালো পাই, ভালো কোর্স করতে পারি, তাহলে আমি প্রমোশন পেয়ে যাবো। এবং প্রমোশন পাই লেফটেন্যান্ট কর্নেল হওয়ার পরে তাকে কিন্তু পিক আপ করবে এই যে তুমি আমাদের সাথে কাজ করো। আমার কোর্সমের হাসিন তো অনেক সবাই তাকে চেনে। হাসিনকে তো সরাসরি প্রস্তাব দিছে, কর্নেল গুলজারকে প্রস্তাব দিছে। কে প্রস্তাব দিছে, কবে দিছে, কি চাইছে? হাসিনকে বলছে তোমাকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হবে, তুমি শুধু যা বলবো সেটা করবা। হাসিনকে রাজি করাতে পারেনি। তো এই যে মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা যেভাবে আমাদের অফিসারদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে তারপরে হানি ট্রাপে ফেলে, আমার কোর্সমেট বলতেছে যে আমার কোনো কাজ নাই, আমার বললো কি তুমি ইন্ডিয়ায় যা একটা বক্তৃতা দিবা। তো আমাদের দেশের একজন অফিসার ওদের বড় বড় সেমিনারে যা বক্তৃতা দিবে, ওদের কি লাভ? আমরা কি এমন হয়ে গেছি যে আমাদের বক্তৃতা শুনে ইন্ডিয়ান আর্মি আমেরিকার আর্মির মতো হয়ে যাবে? ও বললো যে আমাকে নিয়ে গেছে, ওইখানে যা দেখলাম যে আমার কন্ডাক্টিং একজন দেওয়া হয়েছে, ভেরি বিউটিফুল একটা ইয়াং লেডি, তার সাথে যা হওয়ার সব আমাকে বললো, বলে হচ্ছে এগুলো সব রেকর্ড করছে। বলে আমি তো বুঝি নাই প্রথমে, আমি ভাবছি কি আছে একটা একটা ফাঁকা রুম, এরকম একটা মেয়ে, এই সমস্যা কি, মেয়েটাও খুব রাজি, যা করার করছে। এরকম তো একজন দুইজন না, এটা আমাদের যে বুড়া প্রেসিডেন্ট ছিল না আব্দুল হামিদ, তার সাথে এটা করছে। মানে কোন লোক মুখ খুলতে পারবে না, মুখ খুললে ওটা প্রকাশ করে দিবে, অডিও ভিডিও সব। তো এই যে যেগুলো করছে, এগুলো করে আমাদের দেশের মোটামুটি দেখা যাচ্ছে যে যারা কথা বলবে তাদের মেরে ফেলো, আর যারা পজিশনে আছে তাদের পজিশনে নিয়ে আসো, এবং এইগুলো করে রাখো রেকর্ড করে, যাতে কিনা তারা আমাদের পক্ষে থাকে সবসময়। তো এইভাবে তো দেশটাকে এমন অবস্থা করেছে, কারণ ওরা তো আসলে চায় নাই যে এই ইন্ডিয়া যখন ভাগাভাগি হয় 47 সালে, ওরা তো চায় নাই যে এই ইস্ট পাকিস্তান হোক। কিন্তু ইস্ট পাকিস্তান হয়েছে শেষ পর্যন্ত ওদের কারণে, কারণ ওরা চাইছে যে হ্যাঁ আমরা অবিভক্ত যদি থাকে ইন্ডিয়া, সেখানেও বেঙ্গলকে ভাগ করতে হবে, পাঞ্জাবকে ভাগ করতে হবে। এবং সেই সমস্ত কারণে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু আমাদের সব পুরা বেঙ্গল মিলিয়ে, গ্রেটার বেঙ্গল মিলিয়ে একটা দেশ হওয়ার ব্যাপারে উনি মত দিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, ওনারা যদি এক দেশ হতে চায় আমার আপত্তি নেই। কিন্তু পরে দেখা গেল যে না, এই ইন্ডিয়ান হিন্দু যারা আছে কলকাতার, তারাই আমাদের সাথে থাকতে চায় নাই। এবং তারা যখন ভাগ হবেই, যখন ওরা কিন্তু প্রথম দিনই 47 সালে প্রথম দিনেই বলছে যে ভাগ হয়েছে টেম্পোরারিলি বা ফর দি টাইম বিং আমরা মেনে নিলাম, কিন্তু এটাকে আমরা ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াভুক্ত করব। এবং তারপর থেকেই শুরু হয়েছে কাজ। এবং এই কাজের কিন্তু প্রথম তারা এক্সারসাইজ করছে হলো সিকিমে কিন্তু এই যে আমাদের আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, সেম থিং হ্যাপেন্স। এবং এটা করে সিকিমকে তারা তাদের দলভুক্ত করছে। এবং এইটা করতে নিয়ে পার্লামেন্টের নির্বাচন হয়েছে, নির্বাচনের এমপিরা ভোট দিয়ে বলছে যে আমরা ইন্ডিয়াভুক্ত হতে চাই। বাংলাদেশে তো সেটা করার বেশি দূরে ছিল না, কারণ এমপিরা তো সবাই জানে যে আমি এমপি হইনি, আমাকে বানানো হয়েছে। তারপরে বলবে যে তোমাকে এমপি বানাইলাম, তোমাকে দেখো কত তারপর 2 বা 3 বারই তো তাদের প্রেসক্রিপশনে ইয়ে হয়েছে। তো ওই পর্যায়ে চলে আসছিল যে এখন তোমাদেরকে তো আমরা হানি ট্র্যাপ করা আছে, সবার তো রেকর্ড করাই আছে। হ্যাঁ, শুধু বলবে যে তোমরা পার্লামেন্টে একটা প্রস্তাব নিয়ে আসবা, যে প্রস্তাবে সবাই বলবা যে হ্যাঁ আমরা ইন্ডিয়ার ভুক্ত হতে চাই। তো ইন্ডিয়া ভুক্ত হয়ে যেত দেশ, আমরা ঠেকাতে পারতেন না। তো এই যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা শক্ত সেনাবাহিনী থাকলে পারবে না। আর আমাদের দেশের বৈশিষ্ট্য হলো যে এই সেনাবাহিনীর সদস্যদের সাথে যখন জনগণের জন্য একটা বন্ধন সৃষ্টি হয়, সে এত শক্ত হয় যে আমেরিকাও কিছু করতে পারবে না। এবং যেটা হয়েছে, আমরা 71-এ যেটা হয়েছে, 71-এর আগেও হয়েছে ঘটনা, এবারও দেখেন 24-এ যেটা হলো, সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং সৈনিকরা বললো যে আমরা ফায়ার করতে পারবো না, দেশ উল্টে গেল, সবাই পালায় কোথায় চলে গেল খবর নেই। তো এই সেখানে এত বড় একটা ঘটনা সেই সেনাবাহিনী রক্ষা করতে পারলো না, সেটা একটা বিষয়। এবং মানে পরবর্তীতে আসলে এগুলো জানাজানি, এই যে সবাইকে শিখিয়ে দেওয়া, সবাইকে কাউন্সিলিং করা, এটারও তো দায়িত্ব সবাই নিয়েছে ভাগ করে। না না, সেটা তো ভাবি যেটা বললেন ওনার অভিজ্ঞতার কথা বললেন আপনি, এটা দেখে তো বুঝতে পারেন যে ভাবিদেরকে এক জায়গায় বসে কথা বলতে দেওয়া হয় নাই, কোন সবাইকে আলাদা আলাদা ফুসফুস বললো না। তো এটা মানে কি, এটা মানে হলো যাকে যেভাবে সাইজ করতে হবে সেভাবে। আমি শিওর যে ভাবিকে ওনার বাচ্চাদের রিস্কের কথা বলা হয়েছে অনেকবার।